হ্যালো বন্ধুরা, নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো দশম শ্রেণীর স্বদেশ পরিচয় অর্থাৎ ইতিহাস বিষয়ে জীবন মুখোপাধ্যায়ের যে লেখা বইটি, সেই বই থেকে যে অষ্টম অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত ও বিশ শতকে দ্বিতীয় পর্ব, এই যে অংশটা রয়েছে বা চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে বা ছোট প্রশ্নগুলো, এগুলো আমরা সব আজকে আলোচনা করব বা সলভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্ধ্রপ্রদেশের জন্ম হলো কত সালে? আমি শুধু উত্তর বলছি, তোমরা অন্যান্য অপশনগুলো দেখে নিবে। অন্ধ্রপ্রদেশের জন্ম হলো 1953 সালে। দ্বিতীয়ত, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? খুশবন্ত সিং। 3 নম্বর হচ্ছে, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে। গোয়া ভারতভুক্ত হয় 1961 সালে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হচ্ছে জুনাগড়, কারণ জুনাগড়ের শাসক করাচিতে পালিয়ে গিয়েছিল, ফলে সেখানে গণভোট হয়েছিল। 6 নম্বর হচ্ছে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? 1960 সালে। 7 নম্বর হচ্ছে, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 8 নম্বর হচ্ছে, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? মালাবার উপকূলে। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে হরি সিং ছিলেন কোথাকার রাজা? না, হরি সিং ছিলেন হচ্ছে কাশ্মীরের রাজা, তিনি কাশ্মীরের রাজা ছিলেন। হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল 1953 সালে, 1953। 4 নম্বর হচ্ছে, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল হচ্ছে ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ন্যাশনাল কনফারেন্স। 5 নম্বর হচ্ছে, গোয়া ভারতভুক্ত হয় কত সালে? না, গোয়া ভারতভুক্ত হয়েছিল 1961। এর আগে শর্ট কোশ্চেনে কিন্তু বলা হয়েছে 1961। এরপর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। শেখ আবদুল্লাহ রয়েছে। শেখ আবদুল্লাহ এই পাশে হচ্ছে কাশ্মীরের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ এক হচ্ছে এটা। রাজাকার বাহিনী, এটা হচ্ছে এই পাশে হায়দ্রাবাদের সঙ্গে সংযুক্ত। পত্তি শ্রীরামালু, তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্মাণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাই অন্ধ্রপ্রদেশ। জয়ন্ত চৌধুরী, তার নেতৃত্বে গোয়াকে দখল করা হয়েছিল, তাই হচ্ছে গোয়া হচ্ছে এটা সঠিক হবে। 5 হচ্ছে, অ্যাডমিরাল নিমিস, তিনি এসেছিলেন কাশ্মীরে গণভোট করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত গণভোট হয়নি। এরপরে দেখো, সত্য না মিথ্যা। ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ, এটা ভুল। ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্য কোনোভাবেই হায়দ্রাবাদ নয়, হায়দ্রাবাদ একটা অনেক বড় রাজ্য। 2 নম্বর হচ্ছে, কাশ্মীরের শাসক নিজাম নামে পরিচিত ছিল, তাও নয়, কারণ হায়দ্রাবাদের শাসকরা নিজাম নামে পরিচিত ছিল। 3 নম্বর হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটা সঠিক, এটা টি। জওহরলাল নেহরু লৌহ মানব নামে পরিচিত। জওহরলাল নেহরু নয়, এখানে লৌহ মানব নামে পরিচিত ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তাই এটা হচ্ছে এফ, অর্থাৎ ফলস। এরপর বিবৃতি দেখো, কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলের স্বাক্ষর করেন, এর ব্যাখ্যা হিসাবে সঠিক কি? না, পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়েছিল। 2 নম্বর হচ্ছে, হায়দ্রাবাদের ভারত ভুক্তি ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। কেন? কারণ হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য। এরপর অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো একটু দেখে নিই চলো। কে সর্দার উপাধিতে ভূষিত হন? সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহের সময় তাকে মহিলারা এই উপাধি দিয়েছিল। 2 নম্বর, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে? প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। 3 নম্বর হচ্ছে, কাথিয়াওয়াড় উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি? জুনাগড়। জুনাগড় ছিল সেখানে অবস্থিত। গোয়াতে কাদের উপনিবেশ ছিল? পর্তুগিজদের উপনিবেশ ছিল। এরপরে 2 এর প্রশ্ন কিছু। দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? আসলে 1947 সালে দেশভাগের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি 5 বছরের জন্য যে সমস্ত উদ্বাস্তুরা এসেছিল তাদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছিল, তার জন্য সেই সময়কে বলা হয় পুনর্বাসনের যুগ। পত্তি শ্রীরামালু হচ্ছে অন্ধ্রপ্রদেশের একজন গান্ধীবাদী নেতা, যিনি অন্ধ্রপ্রদেশ তৈরির জন্য বা অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য প্রায় 58 দিন অনশন করে তিনি মারা গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পর সেই বছরেই অন্ধ্রপ্রদেশ রাজ্যের সৃষ্টি হয়েছিল। ভারত ভুক্তি দলিল কি? ভারত ভুক্তি দলিল বা ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন হচ্ছে যে এই দলিল তৈরি করে প্রায় 601টি দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাতে সই করি। নেহরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? 1947 সালে দেশভাগের পর যে চরম বিশৃঙ্খলা দেখে দিয়েছিল, সেই বিশৃঙ্খলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল।
এই ক্ষেত্রে বলা হয় যে সমস্ত নাগরিকরা, অর্থাৎ যারা পাকিস্তানের নাগরিক তারা পাকিস্তানের প্রতি অনুগত থাকবে, যারা ভারতের নাগরিক তারা ভারতের প্রতি অনুগত থাকবে, সে হিন্দু মুসলমান যাই হোক না কেন, এবং তাদের সমস্যা সেখানে তারা তুলে ধরতে পারবে। 5 নম্বর হচ্ছে কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তিযুদ্ধে স্বাক্ষর করেন। কাশ্মীরের রাজা হরি সিং তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু তার মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের কিছু হানাদার বাহিনী তারা কাশ্মীরে আক্রমণ করে, তাদের পিছনে পাকিস্তানের সেনাবাহিনীরাও সাহায্য করেছিল। ফলে সেই হানাদারদের হাত থেকে বাঁচার জন্য তিনি ভারতের ভুক্ত হয়েছিলেন এবং স্বাক্ষর করেছিলেন ভারত ভুক্তির দলিল। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে, দেখো এটা 1953 সাল, কারণ 1953 সালে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে। তাই ভাষার ভিত্তিতে পুনরায় বিভিন্ন রাজ্য তৈরি হওয়ার জন্য আন্দোলন সৃষ্টি করলে এই কমিশন তৈরি করা হয়। এই কমিশন রিপোর্ট দেয় 1955 সালে এবং 56 সালে রাজ্য পুনর্গঠন আইন তৈরি করা হয়েছিল। 7 নম্বর হচ্ছে দার কমিশন। দার কমিশন কেন গঠিত হয়েছিল? এটাও হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য বা রাজ্য গঠনের জন্য তৈরি হয়েছিল। তবে এখানে দার কমিশনের যে প্রধান ব্যক্তি ছিলেন এসকে দার, তিনি বলেছেন যে ভাষার ভিত্তিতে কখনো রাজ্য গঠন করা ঠিক নয়, যা ভারতের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। 8 নম্বর হচ্ছে সর্দার প্যাটেলকে লৌহমানব বলা হয় কেন? তাকে আয়রন ম্যান বা লৌহমানব বলার মূল কারণই হচ্ছে কারণ তার নেতৃত্বে প্রায় 601টি দেশীয় রাজ্য ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। একটি হচ্ছে হায়দ্রাবাদ এবং অপরটি হচ্ছে জুনাগড়। কিন্তু তিনি তার বলে বা তিনি তার কঠিন নীতির মধ্য দিয়ে জুনাগড় হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে অঙ্গীভূত করেছিল, তাই তাকে লৌহমানব বলা হয়। 9 নম্বর হচ্ছে উদ্বাস্তু কাদের বলা হয়? উদ্বাস্তু হচ্ছে সাধারণত এক দেশ থেকে ভিটেমাটি ছেড়ে অন্য দেশে যদি আশ্রয় নেয় তাহলে তাকে উদ্বাস্তু বলা হয়। এক্ষেত্রে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন ভারত থেকে অনেক মুসলমান তারা পাকিস্তান চলে গিয়েছিল এবং পাকিস্তান থেকে কাতারে হেরে হিন্দুরা ভারতে এসেছিল, তাদেরকে বলা হচ্ছে উদ্বাস্তু। রাজাকার কাদের বলা হয়? 10 নম্বর, রাজাকার হচ্ছে হায়দ্রাবাদের নিজাম তার দ্বারা তৈরি হচ্ছে একটি সেনাবাহিনী। তারা সেখানকার হিন্দু এর পাশাপাশি জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতাদের ওপর অত্যাচার তারা চালাতো এবং বলা যেতে পারে যে এটা মূলত হায়দ্রাবাদের নিজামকে সুরক্ষিত রাখার জন্য একটা বাহিনী তৈরি করা হয়েছিল। আর এগুলো হচ্ছে সব বড় প্রশ্ন বন্ধুরা, তোমরা এগুলো বাড়িতে দেখে নেবে। তবে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকুই, অনেক ভালো থাকবে, ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে। অনেক ধন্যবাদ।